নমস্কার। ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিরিজে আজকে আলোচনা করব কৌটিল্য, যিনি অর্থশাস্ত্রের প্রবক্তা। প্রজাদের সুখেই শাসকের সুখ নিহিত, তাদের কল্যাণেই শাসকের কল্যাণ। শাসক নিজের ব্যক্তিগত আনন্দ বা লাভের কথা ভাববেন না, বরং কিসে প্রজাদের আনন্দ ও মঙ্গল হয় সেদিকেই নজর দেবেন। কৌটিল্য বলেছেন অর্থশাস্ত্র নামক গ্রন্থে। রাজারা ইচ্ছুক প্রজাদের শাসন করে, কিন্তু স্বৈরাচারীরা অনিচ্ছুক প্রজাদের শাসন করেন। রাজা সম্মানের অন্বেষণ করেন আর স্বৈরাচারী আনন্দের। অ্যারিস্টটল বলেছেন রাজনীতি নামক গ্রন্থে। ভূমিকা: অর্থশাস্ত্রের উৎপত্তি। কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের এক দার্শনিক, অর্থশাস্ত্রের বিখ্যাত রচয়িতা। ঐতিহাসিকরা প্রমাণ করেছেন যে কৌটিল্য ছিলেন খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত প্রধানমন্ত্রী চাণক্যের ছদ্মনাম। চাণক্য নিজের নামেও নীতিশাস্ত্র এবং রাষ্ট্রশিল্পের উপর বেশ কিছু গ্রন্থও লিখেছিলেন। এই সমস্ত কাজ একত্রে ভারতীয় ঐতিহ্য এক নতুন ধারার সূচনা করে, যা আগে সব ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দ্বারা চিহ্নিত ছিল। কৌটিল্য রাষ্ট্রনীতির স্বাধীন মর্যাদা ঘোষণা করেন এবং সামাজিক জীবনে এর গুরুত্ব তুলে ধরে। পরিস্থিতি অনেকটা ষোড়শ শতাব্দীর ইউরোপের মতো ছিল, যখন সব বিষয়ে ধর্মের আধিপত্যকে রাষ্ট্র সার্বভৌমত্বের ধারণার মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সার্বভৌমত্ব বলতে বোঝায় সর্বোচ্চ আইনি কর্তৃত্ব, যা রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। এই কর্তৃত্বের বলেই একটি রাষ্ট্র বাধ্যতামূলক আইন তৈরি করতে পারে, তার আদেশে আনুগত্য দাবি করতে পারে এবং যারা সেই আদেশ মানতে ব্যর্থ হয় তাদের শাস্তি দিতে পারে। কেবল একটি সার্বভৌম রাষ্ট্রই অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারে এবং শত্রু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কৌটিল্যকে অর্থশাস্ত্রের প্রধান প্রবক্তা হিসেবে গণ্য করা হয়। অর্থশাস্ত্রের প্রকৃতি বোঝার জন্য শুরুতে ভারতীয় দর্শনের ঐতিহ্য অনুযায়ী 4টি পুরুষার্থের বা মানব জীবনের প্রধান উদ্দেশ্য ধারণাটি বোঝা প্রয়োজন। এগুলো হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম বলতে বোঝায় পবিত্র আইন দ্বারা নির্ধারিত নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রাপ্ত গুণ। সামাজিক জীবনে এটি মূলত ধর্মের প্রতিষ্ঠানের দ্বারা উন্নীত হয়। অর্থ বলতে বোঝায় সম্পদ ও বস্তুগত সমৃদ্ধি অর্জনের মাধ্যমে প্রাপ্ত গুণ। সামাজিক জীবনে এর রাষ্ট্রনীতির প্রতিষ্ঠানের দ্বারা উন্নীত হয়। এরপর কাম বলতে বোঝায় আকাঙ্ক্ষা ও ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার মাধ্যমে প্রাপ্ত গুণ। সামাজিক জীবনে এটি শিল্প ও সংস্কৃতির প্রতিষ্ঠানের দ্বারা উন্নীত হয়। পরিশেষে মোক্ষ বলতে বোঝায় আত্মার চূড়ান্ত মুক্তি বা স্বাধীনতা থেকে প্রাপ্ত গুণ। এটি মূলত তপস্যার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। ঐতিহাসিকভাবে কৌটিল্যের আগের যুগ ধর্মের প্রাধান্য দ্বারা চিহ্নিত ছিল, যা ধর্মশাস্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতো, অর্থাৎ পবিত্র আইন দ্বারা নির্ধারিত দায়িত্বের সমষ্টি। সেই যুগে মানব জীবনের অন্যান্য প্রধান উদ্দেশ্য, যেমন অর্থ, কাম ও মোক্ষ অনুসরণ করাকে ধর্মের অনুসরণের সপক্ষে গৌণ বলে মনে করা হতো। একইভাবে অন্যান্য প্রধান উদ্দেশ্যগুলোর উপর আলোচনা ও ধর্মের আলোচনা অন্তর্ভুক্ত ছিল। অর্থশাস্ত্রে আবির্ভাবের অর্থ হলো অর্থ এর অনুসরণকে ধর্মের বা অন্য কোনো পুরুষার্থের অনুসরণের হাতিয়ার হিসেবে না দেখে তাকে নিজেই একটি লক্ষ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। সুতরাং কৌটিল্যের আগে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত জ্ঞান বেশ কিছু কাজের মধ্যে বিক্ষিপ্ত ছিল। অধিভক্ত এই জ্ঞান ধর্মের জ্ঞানের অনুগত থাকার কারণে স্বাধীন মর্যাদা ভোগ করত না। কৌটিল্যই প্রথম ব্যক্তি যিনি এই জ্ঞানকে একত্রিত করার চেষ্টা করেছিলেন এবং রাজপুত্র ও রাষ্ট্রনায়কদের পথপ্রদর্শনের জন্য অর্থশাস্ত্রের আকারে উপস্থাপন করেছিলেন। এই অর্থশাস্ত্রের শুরুর বাক্যটি রাষ্ট্রনীতির দৈব শিক্ষকদের প্রতি নমস্কার জানানোর পর নিম্নরূপ: এই অর্থশাস্ত্রটি সেই সমস্ত অর্থশাস্ত্রের সারসংকলন হিসেবে তৈরি করা হয়েছে যা পৃথিবী অর্জন ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে প্রাচীন শিক্ষকদের দ্বারা রচিত হয়েছিল। গ্রন্থের শেষে কৌটিল্য কিছুটা ভিন্নভাবে এই বক্তব্যটির পুনরাবৃত্তি করে। এই অর্থশাস্ত্র বা রাষ্ট্রবিজ্ঞানকে সেই সমস্ত অর্থশাস্ত্রের সারসংকলন হিসেবে তৈরি করা হয়েছে যা রাজাদের পৃথিবী অর্জন ও রক্ষণাবেক্ষণের পথপ্রদর্শক হিসেবে প্রাচীন শিক্ষকদের দ্বারা লিখিত হয়েছিল। কৌটিল্য নিঃসন্দেহে প্রাচীন ভারতের অন্যতম মৌলিক চিন্তাবিদ ছিলেন। তিনি সম্ভবত দুটি কারণে নিজের মৌলিকতার দাবি পেশ করেননি। ক, এটি ছিল তার বিনিময়ের লক্ষণ ছিল। খ, তিনি প্রাচীন কর্তৃপক্ষের নাম উল্লেখ করে তার কাজকে প্রাথমিক করে তুলতে চেয়েছিলেন। তবুও ধর্মশাস্ত্রের মতো প্রাথমিক একটি নতুন সুসংগত অর্থশাস্ত্র প্রবর্তনের মাধ্যমে তিনি মানব জীবনের দ্বিতীয় উদ্দেশ্য অর্থকে বস্তুগত সমৃদ্ধি, প্রথম উদ্দেশ্য ধর্মীয় কর্তব্য সমতুল্য মর্যাদায় উন্নীত করার চেষ্টা করেছিলেন। যদিও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত পূর্ববর্তী উল্লেখগুলো মূলত রাজাদের কর্তব্যের উপর আলোকপাত করত, কৌটিল্য অর্থশাস্ত্রটিকে এমনভাবে রাজাদের পথপ্রদর্শনের জন্য ছিল যারা পৃথিবী অর্জন ও রক্ষণাবেক্ষণ করতে আকাঙ্ক্ষী ছিলেন। প্রকৃতপক্ষে এটি ছিল রাষ্ট্রশিল্প এবং প্রশাসনিক কৌশলের উপর প্রথম ব্যাখ্যা। দণ্ডনীতির প্রকৃতি: প্রাচীন ভারতে প্রচলিত রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি প্রতিশব্দ ছিল দণ্ডনীতি, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তি ব্যবহারের শিল্পকে বোঝায়। দণ্ড অর্থাৎ শক্তির প্রতীক হিসেবে লাঠি বা রাষ্ট্রীয় ক্ষমতা, মনুস্মৃতি, উষ্ণাসের কাজ এবং মহাভারতের মতো পুরানো গ্রন্থে উল্লিখিত হয়েছে। কিন্তু কৌটিল্য দণ্ডনীতির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কৌটিল্য ধর্ম ও রাজনীতির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তৈরি করেছিলেন।
এবং তিনি কোথাও রাজনৈতিক সমস্যাগুলোকে ধর্মীয় বিধানের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করেননি। সামাজিক জীবনে ধর্মের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তিনি সাহসের সাথে দাবি করেছিলেন যে দণ্ডনীতিই হওয়া উচিত পুরুষার্থের বা মানব জীবনের প্রধান উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টার ভিত্তি। তিনি নিজের জীবনে সেরাটি অর্জনের জন্য মানুষের প্রচেষ্টার মূল্যকে জোর দিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে ইতিহাস আর অতি প্রাকৃতিক শক্তির প্রতিশোধ বা ঈর্ষার ফল নয়, বরং তা মানুষের উদ্ভাবনী শক্তির প্রকাশ। তিনি জোর দিয়েছিলেন যে বিষয়গুলোকে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। কৌটিল্য দণ্ডনীতির 4টি উদ্দেশ্য চিহ্নিত করেছেন: ক. অনাদৃতের অর্জন, খ. অর্জিতের সংরক্ষণ, গ. সংরক্ষিতের বৃদ্ধি এবং ঘ. বর্ণিত অংশের ন্যায্য বণ্টন। কেবল একজন শক্তিশালী এবং সুশৃঙ্খল রাজপুত্রই এই উদ্দেশ্যগুলো পুরোপুরি অর্জন করতে পারতেন। রাজনৈতিকভাবে কৌটিল্য শক্তিশালী রাজতন্ত্র এবং স্থিতিশীল সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সমর্থক ছিলেন। তাঁর রাষ্ট্র হবে পিতৃতান্ত্রিক প্রকৃতির এবং জনহিতকর চেতনার। রাষ্ট্রের প্রধান কাজ ছিল বস্তুগত ও আধ্যাত্মিক অগ্রগতিকে উৎসাহিত করা। এটি মানব জীবনের সমস্ত শাখাকে নিয়ন্ত্রণ করবে। এটি সবার নিজ নিজ বিশেষাধিকার বজায় রাখবে এবং আরও শক্তিশালী অংশের অত্যাচার থেকে তাদের রক্ষা করবে। কৌটিল্য রাজতন্ত্রকে সেরা মানব প্রতিষ্ঠান এবং জাতীয় সম্পদ ও জনস্বার্থের রক্ষক হিসেবে গণ্য করতেন। রাষ্ট্রনীতিকে সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে গিয়ে কৌটিল্য এই পর্যন্ত দাবি করেছিলেন যে 4টি পুরুষার্থের মানব জীবনের প্রধান উদ্দেশ্য মধ্যে অর্থ, যা রাষ্ট্র কর্তৃক উৎসাহিত বস্তুগত সমৃদ্ধি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ধর্মকে বা ধর্মীয় শৃঙ্খলাকে রক্ষার দায়িত্ব স্বয়ং রাজার উপর অর্পণ করেছিলেন। কাম বা ইন্দ্রিয় সুখ কেবল রাষ্ট্র দ্বারা রক্ষিত একটি অনুকূল পরিবেশেই অর্জন করা সম্ভব এবং পরিশেষে মোক্ষ বা আত্মার চূড়ান্ত মুক্তি কেবলই তখনই অর্জন করা সম্ভব যখন প্রথম তিনটি উদ্দেশ্য সাধিত হয়েছে। সুতরাং মানব জীবনের 4টি প্রধান উদ্দেশ্যই অর্জন করা রাষ্ট্রের সঠিক কার্যকারিতার উপর নির্ভরশীল ছিল। সংক্ষেপে কৌটিল্য তৎকালীন সময়ে প্রচলিত ধর্মের প্রাধান্যকে প্রতিস্থাপন করে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের দাবিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী। কৌটিল্য রাষ্ট্রকে ব্যবহারিক প্রয়োজনীয়তার একটি ফসল হিসেবে দেখেন। তার মতে রাজার কর্তৃত্বের আবির্ভাবের আগে পৃথিবী চরম নৈরাজ্যের শিকার ছিল। এই পরিস্থিতির বৈশিষ্ট্য ছিল মাৎস্যর ন্যায়, অর্থাৎ মাছের আইন, যেখানে একটি বড় মাছ ছোট মাছকে গিলে খায় এবং প্রতিটি ছোট মাছ বড় মাছ দ্বারা গ্রাসিত হওয়ার আশঙ্কায় থাকে। মানব সমাজের প্রেক্ষাপটে এর অর্থ হলো সবলরা দুর্বলদের উপর অত্যাচার করতে পারত এবং প্রত্যেকেই অপেক্ষাকৃত শক্তিশালী ব্যক্তির দ্বারা ভীত ছিল। কারোর জন্যই কোনো নিরাপত্তার বোধ ছিল না। এই পরিস্থিতিতে অত্যাচারিত হয়ে জনগণ সূর্যদেবের পুত্র বৈবস্বত মনুকে তাদের রাজা হিসেবে মনোনীত করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং অঙ্গীকার করেছিল যে তারা তাদের খাদ্যশস্যের 1/6 এবং স্বর্ণ সহ অন্যান্য পণ্যের 1/10 রাজাকে কর হিসেবে দেবে, কারণ একমাত্র রাজাই জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারতেন। এই কারণেই রাজা দেবতাদের সমান মর্যাদা ভোগ করতেন। রাজার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা পাপ, ফলে দৈবরোষ থেকে নেমে আসে। অন্যদিকে রাজা তার প্রজাদের নিরাপত্তা প্রদানের জন্য পূর্ণ প্রচেষ্টা করতে বাধ্য, কারণ প্রজারা তাদের অংশ বা কর প্রদান করে রাজার দায়িত্ব পালনের সত্ত্বেই। এইভাবে কৌটিল্যের রাজনৈতিক চিন্তাধারা রাজতন্ত্র বা কিংশিপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যা প্রাচীন ভারতে ব্যাপক প্রচলিত ছিল। অন্য কথায় তার নির্দেশনা বিশেষ করে রাজতন্ত্রের জন্যই উপযুক্ত, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের মতো কোনো শাসন ব্যবস্থার জন্য নয়। রাষ্ট্রের কার্যাবলীর ক্ষেত্রে কৌটিল্য বিশেষ করে রাজাকে তার প্রজাদের নারী ও সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন। ব্যাপকভাবে বলতে গেলে একজন রাজার উচিত তার প্রজাদের 8 ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা: আগুন, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, ইঁদুর, সাপ, বাঘ এবং অশুভ আত্মা। কৌটিল্য গুপ্তচরদের সহায়তায় অপরাধীদের ধরার উপায় বা পরামর্শ দেন। তিনি বিভিন্ন ধরনের অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির বিধানও দিয়েছেন। সংক্ষেপে রাজার প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা যায়: ক. বাহ্যিক শত্রু এবং আক্রমণকারীদের থেকে প্রতিরক্ষা, খ. রাষ্ট্রের অভ্যন্তরে আইন ও শৃঙ্খলা বজায় রাখা এবং গ. প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রজাদের সুরক্ষা। কৌটিল্য রাজাকে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দেন। পার্থিব ভোগবিলাসের সময়ও তার উচিত ন্যায়পরায়ণতা ত্যাগ না করা। সঠিক শিক্ষা ও আত্মনিয়ন্ত্রণই হল সুশাসনের মূল মন্ত্র। কৌটিল্য রাষ্ট্রযন্ত্রকে জনগণের বস্তুগত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কল্যাণের হাতিয়ার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। রাষ্ট্র কেবল ধর্ম বজায় রাখার জন্যই দায়ী থাকবে না, বরং স্বামী স্ত্রী, পিতা পুত্র, ভাই বোন, শিক্ষক শিষ্য ইত্যাদির মধ্যেকার সম্পর্কের পবিত্রতা রক্ষার জন্য দায়বদ্ধ থাকবে। কৌটিল্য রাষ্ট্রকে নিরাশ্রয়, গর্ভবতী নারী, নবজাতক শিশু, অনাথ এবং বৃদ্ধদের উপযুক্ত সহায়তা প্রদানের জন্য দায়ী করেছেন। এভাবে তিনি সামাজিক নিরাপত্তার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছেন। কৌটিল্য বিবাহ বিচ্ছেদ, পরিত্যাগ, পুনর্বিবাহ, নারীর মর্যাদা এবং সতীত্বের সুরক্ষা, প্রেমিক প্রেমিকার সম্পর্ক এবং পতিতার পেশার পরিচালনার নিয়মাবলীর জন্য বিস্তারিত বিধান তৈরি করেছেন। থিয়েটার এবং জুয়ার আড্ডার মতো বিনোদনের মাধ্যমগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত।
কৌটিল্য নির্দেশ দিয়েছেন যে রাষ্ট্র নিজেই শহর, নগর, ক্যাম্প এবং দুর্গের ভিতর নির্দিষ্ট দূরত্বে মদের দোকান স্থাপন করবে অথবা ব্যবসায়ীদের এমন দোকান খোলার লাইসেন্স দেবে। সরকারি ভবনগুলো যথাযথভাবে সুসজ্জিত হওয়া উচিত এবং জনগণের বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা থাকা উচিত। কৌটিল্য পশু হত্যা এবং মাংস বিক্রির জন্য বিস্তারিত নিয়মাবলী নির্ধারণ করে দিয়েছেন। কৌটিল্য সমস্ত বাণিজ্য ও পেশার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতী। তিনি সব চিকিৎসকের জন্য নির্দেশ দিয়েছেন যে তারা যেন সব গুরুতর অসুস্থতার কেস সরকারকে রিপোর্ট করে। যদি কোনো চিকিৎসক এমন কেস রিপোর্ট করতে ব্যর্থ হন এবং রোগী মারা যান, তবে সেই চিকিৎসক শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে অর্থশাস্ত্রে স্বর্ণকার, তাঁতি এবং ধোপাদের পেশা পরিচালনার বিস্তারিত নিয়মাবলী দেওয়া হয়েছে। কৌটিল্য কর, মুনাফা এবং সুদের হারও নির্ধারণ করে দিয়েছেন। তিনি চেয়েছেন বিভিন্ন গন্তব্যের দূরত্ব নির্দেশ করার জন্য রাষ্ট্র যেন মহাসড়কের পাশে মাইল ফলক বা পিলার স্থাপন করে। রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব। কৌটিল্য তার সপ্তাঙ্গ বা ৭টি অঙ্গতত্ত্বে রাষ্ট্রের কাঠামো বর্ণনা করেছেন। এটি কৌটিল্যের নিজস্ব কোনো মৌলিক অবদান ছিল না, কারণ মনুস্মৃতি এবং অন্যান্য পূর্ববর্তী গ্রন্থেও এই তত্ত্বের উল্লেখ রয়েছে। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র ৭টি উপাদানের সমন্বয়ে গঠিত। এই উপাদানগুলো একে অপরের সাথে এতটাই নিবিড়ভাবে জড়িত যে যেন সেগুলো একটি দেহেরই বিভিন্ন অঙ্গ, তাই এদেরকে রাষ্ট্রের অঙ্গ বলা হয়। শরীরের অঙ্গ যেমন চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি স্বাধীনভাবে টিকে থাকতে সক্ষম নয় এবং এই অঙ্গগুলো সরিয়ে দিলে দেহ পঙ্গু বা মৃত হয়ে যায়, তেমনি রাষ্ট্রের এই অঙ্গগুলো রাষ্ট্রের বাইরে টিকে থাকতে পারে না এবং এর কোনো একটি অঙ্গ ধ্বংস হলে রাষ্ট্র পঙ্গু বা মৃত হয়ে পড়ে। এই রূপটি বাস্তবসম্মত করার জন্য কৌটিল্য রাষ্ট্রের অঙ্গগুলোর সাথে মানবদেহের অঙ্গের সাথে সামঞ্জস্য টেনেছেন। সেই অনুযায়ী ১. স্বামী বা স্বয়ং রাজা হলো দেহের মস্তকের সমান। ২. অমাত্য বা মন্ত্রী রাষ্ট্রের চক্ষু বা চোখের প্রতিনিধিত্ব করে। ৩. সুদৃঢ় বন্ধু বা মৃত্য রাষ্ট্রের কর্ণ বা কানের প্রতিনিধিত্ব করে। কোষ বা ভাণ্ডার যা হলো রাষ্ট্রের মুখ। সেনা বা সেনাবাহিনী রাষ্ট্রের মস্তিষ্কের প্রতিনিধিত্ব করে। দুর্গ রাষ্ট্রের বাহুর প্রতিনিধিত্ব করে। এবং পরিশেষে পুর বা জনপদ বা এলাকা ও জনসংখ্যা যা রাষ্ট্রের পায়ের প্রতিনিধিত্ব করে। এভাবে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব কেবল রাষ্ট্রের জৈব রূপই চিহ্নিত করে না, বরং রাষ্ট্রের প্রতিটি অঙ্গের উপযুক্ত কার্যাবলী বর্ণনা করে। এছাড়া এটি রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলোকেও তালিকাভুক্ত করে। অন্য কথায়, একটি রাষ্ট্র তখনই টিকে থাকতে পারে এবং সঠিকভাবে কাজ করতে পারে যদি তাতে রাজা, মন্ত্রী, মিত্র, কোষ, সেনা, দুর্গ এবং এলাকা ও জনসংখ্যা থাকে। আধুনিক যুগে একটি রাষ্ট্রের অস্তিত্বের জন্য এইসব উপাদান প্রয়োজনীয় বলে মনে করা হয় না। এর মধ্যে কেবল প্রথমটি অর্থাৎ রাজা বা সার্বভৌম এবং শেষ উপাদানটি অর্থাৎ এলাকা ও জনসংখ্যা অপরিহার্য বলে বিবেচিত হয়। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত কিছু উপাদান সরকারের সাধারণ বিভাগের অন্তর্ভুক্ত। এভাবে আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রের 4টি উপাদান চিহ্নিত করে: জনসংখ্যা, এলাকা, সরকার এবং সার্বভৌমত্ব। কৌটিল্যের বর্ণিত অন্যান্য রাষ্ট্র উপাদানগুলোকে রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক শর্ত হিসেবে গণ্য করা যায় না। মন্ত্রী হলেন সরকারের কেবল একটি অংশ। মিত্রকে পররাষ্ট্রনীতির সঠিক পরিচালনার মাধ্যমে অর্জন করা যেতে পারে। কোষ, সেনা এবং দুর্গ হল সরকারের অর্থ ও প্রতিরক্ষা বিভাগের অংশ। এগুলো রাষ্ট্রের স্বাধীন উপাদান হিসেবে গণ্য করা যায় না। সংক্ষেপে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব আধুনিক যুগে প্রচলিত রাষ্ট্রের উপাদানসমূহ এবং রাষ্ট্রের জৈব তত্ত্ব এর সংমিশ্রণ। রাষ্ট্রের জৈব তত্ত্ব একটি রূপক অভিব্যক্তির ধারণ করে যেখানে রাষ্ট্রকে একটি জীব বা সজীব দেহের সাথে তুলনা করা হয় এবং ব্যক্তিবর্গকে এর অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন একজন ব্যক্তি তার সারবত্তা এবং পরিচয় হারিয়ে ফেলে, ঠিক যেমন দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অঙ্গ তার অস্তিত্ব হারায়। কূটনীতি ও রাষ্ট্রশিল্প। কূটনীতি এবং রাষ্ট্রশিল্প নিয়ে কৌটিল্যের বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানে তার এক অনন্য অবদান। তিনি যুক্তি দেখান যে রাষ্ট্রের শক্তির বৃদ্ধি এবং বিস্তারই হল রাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য। তাই অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে বিশেষ অন্তর্দৃষ্টি এবং দক্ষতার প্রয়োজন হয়। এটি হলো কূটনীতি এবং রাষ্ট্রশিল্পের মূল ক্ষেত্র। কৌটিল্যের রাজনৈতিক চিন্তাধারায় কূটনীতি এবং রাষ্ট্রশিল্প রাষ্ট্রের ভৌগোলিক ও অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ভারতের বিশাল সমভূমিতে বড় বড় রাষ্ট্র গড়ে তোলার প্রচুর সুযোগ ছিল। তবুও প্রাচীন ভারতে পরিবহন এবং যোগাযোগের উন্নত মাধ্যমের অভাবে কোনো কেন্দ্রীয় সরকার দূরবর্তী অঞ্চল পর্যন্ত তার নিয়ন্ত্রণ বিস্তার করতে পারত না। সেই কারণে এই দেশটি ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল এবং প্রতিটি রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দখল করতে প্রলুব্ধ হতো। শক্তিশালী রাজারা তাদের রাজ্য বিস্তারের লক্ষ্যে রাখতেন। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল রাজারা শক্তিশালী রাজাদের কর দেওয়ার মাধ্যমে তাদের স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করতেন। তারা কেবল তাদের অভ্যন্তরীণ প্রশাসনের স্বায়ত্তশাসিতই ছিল না, বরং তারা তাদের করদ রাজ্যগুলোর কাছ থেকে করও গ্রহণ করতেন। কৌটিল্য 4টি উপায় উল্লেখ করেছেন যা কূটনীতি ও রাষ্ট্রশিল্পের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশল বলে বিবেচিত। সাম বা আপোষ। শক্তিশালী রাজার সাথে মোকাবিলা করার সময় এই নীতিটি গ্রহণ করা উচিত, কারণ যুদ্ধক্ষেত্রে তাকে পরাজিত করা অসম্ভব হতে পারে। দান বা ছাড় বা উপকার।
শক্তিশালী রাজাকে শান্ত করার জন্য তার সাথে মোকাবিলা করার ক্ষেত্রে এই নীতিও উপযুক্ত হতে পারে। দণ্ড বা শক্তি প্রয়োগ। দুর্বল রাজার কাছ থেকে ছাড় আদায় করার জন্য তাকে আতঙ্কিত করে বা যুদ্ধক্ষেত্রে পরাজিত করে এই নীতি অবলম্বন করা উচিত। এবং ভেদ বা শত্রুপক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি, বা যা বিভাজন ও শাসননীতি নামেও পরিচিত। সমান শক্তিশালী একাধিক রাজার সাথে মোকাবিলার সময় এই নীতি অবলম্বন করা উচিত, যাতে তারা একে অপরের সাথে শক্তি ক্ষয় করতে বাধ্য হয়। এই কৌশলগুলোর কার্যকারিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই বিষয়ে অন্য এক বিখ্যাত ভাষ্যকার শুক্রাচার্য জোর দিয়ে বলেছিলেন যে উপায়ের মাধ্যমে এমনকি লোহাকেও গলানো যায়, এবং যদিও জল আগুনকে নিভিয়ে দেয়, তবুও উপযুক্ত উপায় ব্যবহারের মাধ্যমেই জলকেই বাষ্পীভূত করা সম্ভব। কৌটিল্য প্রতিটি প্রচেষ্টার সাফল্যকে এই চারটি উপায়ের বিচক্ষণ প্রয়োগের উপর নির্ভরশীল বলে গণ্য করতেন। উল্লেখ্য যে কূটনীতি এবং রাষ্ট্রশিল্পের এই পদ্ধতিগুলোর সব সাধারণ নৈতিকতার নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কৌটিল্য গোপন পরামর্শ এবং প্রতারণাকে রাষ্ট্রশিল্পের বৈধ পদ্ধতি হিসেবে গণ্য করার পর্যায়ে চলে গিয়েছিলেন। এতে এমন ধারণা জন্মাতে পারে যে কৌটিল্য রাজনীতিকে নীতিশাস্ত্রের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। এই কারণেই কৌটিল্যকে মাঝে মাঝে প্রারম্ভিক আধুনিক ইউরোপীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলির সাথে তুলনা করা হয়, যিনি রাজনীতি ও নীতিশাস্ত্রের মাঝে বিভাজনের দেওয়াল তৈরি করতে চেয়েছিলেন। তবে এটি জোর দিয়ে বলা প্রয়োজন যে কৌটিল্য এবং অন্যান্য প্রাচীন ভারতীয় চিন্তাবিদরা শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে অনৈতিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছিলেন। স্বাভাবিক পরিস্থিতিতে তারা ন্যায়পরায়ণ পথ অনুসরণ করার উপরই জোর দিয়েছিলেন। আবার এটিও তাৎপর্যপূর্ণ যে ম্যাকিয়াভেলি রাজাকে জনসেবা সফলভাবে পরিচালনার জন্য প্রাণীর দুটি গুণ, সিংহের সাহস এবং শেয়ালের চাতুরতা অবলম্বন করতে শিখেছিলেন। অন্যদিকে কৌটিল্য রাজাকে চাণক্যের রাজনীতিশাস্ত্র এ বর্ণিত বিভিন্ন প্রাণী থেকে 20টি গুণ শেখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী রাজাকে সিংহ থেকে শিখতে হবে কাজটি বড় হোক বা ছোট, তা যেন পূর্ণ প্রস্তুতির সাথে করা হয়। বকের কাছ থেকে শেখা উচিত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং যে কোনো কাজ সম্পন্ন করার জন্য সঠিক সময় ও স্থানের ব্যবহার। মোরগের কাছ থেকে শেখা উচিত 4টি জিনিস, যথাক্রমে জেগে ওঠা, যুদ্ধ করা, মিত্রদের মধ্যে দায়িত্ব ভাগ করা এবং নিজে আক্রমণ করে শিকার উপভোগ করা। কাকের থেকে শেখা উচিত 5টি জিনিস, গোপনে যৌন মিলন, গোপন কাজ, উপযুক্ত সময়ে ধরা, অবিচলিত আচরণ এবং কাউকে বিশ্বাস না করা। তারপর কুকুর থেকে 6টি গুণ শেখা উচিত, অনেক পাওয়ার আকাঙ্ক্ষা, অল্পতেই সন্তুষ্টি, গভীর ঘুম, দ্রুত জেগে ওঠা, প্রভুর প্রতি ভক্তি এবং সাহসিকতা। পরিশেষে গাধার কাছ থেকে 3টি জিনিস শেখা উচিত, ক্লান্ত হলেও বোঝা বহন করা, রোদ বৃষ্টির পরোয়া না করা এবং সর্বদা সন্তুষ্ট থাকা। যে রাজপুত্র এই 20টি গুণ চর্চা করেন তিনি সমস্ত শত্রুকে জয় করেন এবং নিজেও অজেয় থাকেন। সুতরাং ম্যাকিয়াভেলির বিপরীতে কৌটিল্যের কূটনীতি এবং রাষ্ট্রশিল্পের দৃষ্টিভঙ্গি কেবল নীতিশাস্ত্রের যথার্থ গুরুত্বই স্বীকার করে না, বরং এর পরিধি অনেক বিস্তৃত এবং কৌশল চিহ্নিতকরণের ক্ষেত্রেও অনেক বেশি সমৃদ্ধ।